আমরা আবার অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর স্থবির দাশগুপ্ত এবং ডক্টর পুণ্যব্রত গুণ। আমরা এখন চাইছি আলোচনাটা শুরু হোক। আজকের বিষয় কোভিড-19 পরিস্থিতি, ভাইরাস ও মানব সভ্যতা, সমঝোতা ও সংঘাত। নমস্কার দুজনকে। আমি এখান থেকে লিড করছি, আলোচনা শুরু করার জন্য দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। স্থবির দা, আপনি একটা সুন্দর বুকলেট লিখেছেন। সেই বুকলেটটা পড়ে আমার মনে হলো যে মানে কেবলমাত্র সাধারণ মানুষ বা রোগীদের নয়, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য এই বুকলেটটা খুব কার্যকর। আমার মনে হয় আজকের আমাদের যে আলোচনা, এই আলোচনাটাতেও আপনি আমাদের পথ দেখাবেন এবং কোভিড-19কে ঘিরে মানুষের মনে যে ভুল ধারণা অনেকগুলো আছে, অনেকগুলো কুসংস্কার আছে, স্টিগমা আছে, সেগুলোকে কাটাতে আপনি আমাদের সহায়তা করবেন। নমস্কার। এখন শুরু থেকে শুরু করলে বলতে হবে যে কোভিড-19 পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। তার কারণ যে বিষয়টা আজকে স্থির করা হয়েছে সেই বিষয়টা নিজেই বিপজ্জনক। এই ভাইরাস, মানব সভ্যতা, সমঝোতা, সংঘাত এইসব নিয়ে কথা বলতে গেলে কয়েকদিন লেগে যায়। তো বিষয়টা নিজে বিপজ্জনক, আর তারপরে বক্তা অর্থাৎ আমি আরো বেশি বিপজ্জনক। তার কারণ আমি ভাইরাস বিশেষজ্ঞ না, আমি সমাজতাত্ত্বিকও না, আমি একজন খুব সাধারণ সাধারণ স্তরের ডাক্তার। ফলে আমাকে দিয়ে বলানো মানে হচ্ছে পরিস্থিতিটা আরো বেশি বিপজ্জনক করে তোলা। তো এই যে বিপজ্জনক পরিস্থিতি, তার পিছনে কারণটা হচ্ছে আমাদের চূড়ান্ত বিভ্রান্তি। এই বিভ্রান্তির নমুনা হলো যে কোভিড-19 যখন পৃথিবীতে পরিচিত হলো গত জানুয়ারি মাস থেকে, ডিসেম্বর মাস থেকেই হয়েছিল, আমি জানুয়ারি মাস থেকে ধরছি, কেননা জানুয়ারি মাসে কিন্তু আমাদের জানানো হলো যে হ্যাঁ, কোভিড-19 বলে একটা অসুখ আসছে, অতিমারি হচ্ছে, কিন্তু তাতে ঘাবড়াবার কিছু নেই, ওটা একটা তুচ্ছ ব্যাপার। কিন্তু কদিন পরেই জানা গেল, মার্চ মাস থেকে জানা গেল যে পরিস্থিতি ভয়ঙ্কর, সব গেল এমন গেল যে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আমাদের জানালেন যে এই ভাইরাসকে এক্ষুনি নির্মূল করে না দিলে এই দেশ মানব শূন্য হয়ে যাবে। এই নির্মূল করে দেওয়ার তত্ত্ব, অর্থাৎ ভাইরাসের সঙ্গে যুদ্ধ করার তত্ত্ব কয়েক চলার পরে ইদানিং বলা হচ্ছে যে না, ওই যুদ্ধ করে কিছু হবে না, আমাদেরকে এটা মেনেই নিতে হবে। এখন ভাইরাসের সঙ্গে কি করে মানিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো ফলে বিভ্রান্তি কিরকম তার দু একটা নমুনা দিলাম, যে আমাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে বাড়িতেই থাকতে হবে, সেখানে ভাইরাসের ব্যাকরণ মুখস্থ করতে হবে, ভাইরাস কাকে বলে, ভাইরাস কোত্থেকে এলো, তার ডিএনএ, আরএনএ এইসব মুখস্থ রাখতে হবে, আমাদের পাটিগণিত শিখতে হবে, যে ভাইরাস সংক্রমণে কোথায় কতজন লোক বিপদে পড়লেন, কতজন মারা গেলেন, এই অঙ্ক আমাদের মুখস্থ রাখতে হবে। আমাদের নানান রকম বিধিনিষেধ পালন করতে হবে, কখনো বিধি বেড়ে যাবে, নিষেধ কমে যাবে, আবার কখনো নিষেধ বেড়ে যাবে, বিধি কমে যাবে। এই যে অবস্থা, এটা নিয়ে একটা সংকট তৈরি হলো। সেই সংকট আমার মনে হয়েছে চার রকমের সংকট এর মধ্যে আমরা এখন আছি। প্রথম সংকটটা হচ্ছে জনস্বাস্থ্যের সংকট। এই ভাইরাস সংক্রমণ আমাদের জনস্বাস্থ্য অবস্থা আমাদের সামনে স্পষ্ট করে এঁকে দিল। আমরা বুঝলাম যে জনস্বাস্থ্য আসলে
জনস্বাস্থ্য পরিষেবা আসলে কঙ্কালসার। একটা ভাইরাস এলে অন্য সমস্ত অসুখ বিসুখ রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ ভাইরাস এখান থেকে সরে না যাচ্ছে ততক্ষণ অন্যান্য অসুখ বিসুখের চিকিৎসা হবে না, হাসপাতাল বন্ধ থাকবে। এইগুলো আমাদের শিক্ষা, এই আমাদের জানানো হলো, আর আমরা সেগুলো মেনে নিতে বাধ্য হলাম। এ গেল জনস্বাস্থ্যের অবস্থা। এরপরে আসি দ্বিতীয় সংকট, রাজনীতির সংকট। রাজনীতির এখন একটা এমন জায়গায় এসে গেছে যে আমরা কেউ কিছু বলবো না, শুধু শুনবো। তো ওই হেমন্ত বাবুর গান ছিল, কথা কয়েও না কো শুধু শোনো। এখন আমাদের অবস্থা সেই রকম এসে দাঁড়িয়েছে। আমরা কথা বলতে পারবো না, কেউ কাউকে কিচ্ছু বলতে পারবো না, আমরা শুধু শুনেই যাব। নেতা নেত্রীরা কি কি বলেন সেগুলো আমাদের শুনে যেতে হবে। অবশ্য আমরা সেটা মানছি না, কিন্তু আমাদের বলা হচ্ছে সেটাই তোমরা করো। তৃতীয় সংকট এসছে অর্থনীতির সংকট। সেটা আর নতুন করে বলবার কিছু নেই, সকলে জানেন। আমার একটা ইন্টারভিউ শুনে আমার মনে হয়েছে অর্থনীতির সংকটটা কি সেটা মাত্র একটা বাক্যে বলে দেওয়া যায়। যে এক সাংবাদিক ওই যখন প্রবাসী শ্রমিকরা বাড়ি ফিরছিলেন, একজনের কাঁধে একটা বাচ্চা ছেলে, তার শিশু, ডান হাতে তার মেশিন টুলস যন্ত্রপাতি আর বাঁ হাতে বোচকা। তো সেই সাংবাদিক সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? তো বাচ্চাটি বলল, করোনা হয়েছে। বলল, করোনা কি তুই জানিস? বললো, হ্যাঁ আমি জানি। বললো, করোনা কি? বাচ্চাটা বলেছিল, করোনা মানে খেতে পাবো না। অর্থনীতির এখন ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর সেটা কদিন আগে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো স্পষ্টই বলে দিলেন এবং কাগজে পত্রে বেরিয়ে গেল যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার হাল এখন কি। আর 4 নম্বর সংকট দাঁড়িয়েছে আমাদের কৃষ্টির সংকট। আমরা যে কৃষ্টি নিয়ে বাঁচি, যে কৃষ্টিকে আমরা লালন পালন করি, সেই কৃষ্টি বলে যে নানান রকম খবরাখবর আমাদের মধ্যে প্রচারিত হওয়ার দরকার। আমরা বেছে নেব কোন খবর আমাদের ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না, কোনটা আমি বর্জন করব, কোনটা আমি গ্রহণ করব। কিন্তু এখন যা অবস্থা দাঁড়ালো, এই কৃষ্টির সংকট এমন যে গত 3 মাসে সকলেই আপনারা জানেন যে মাস 3 আগে একজন অভিনেতা আত্মহত্যা করেছিলেন। তো গত 3 মাসে সেই অভিনেতার মৃত্যু নিয়ে খবরের সংখ্যা হচ্ছে 66,000। পাশাপাশি জন্মজুরদের অবস্থা কি তা নিয়ে খবরের সংখ্যা হচ্ছে 11,000। আর চাষিরা কি পরিস্থিতির মধ্যে রয়েছেন তা নিয়ে খবর হয়েছে 7,000। এটাই কৃষ্টির সংকট। এই কৃষ্টির দিকে আমরা এগোচ্ছি। এই কৃষ্টি আমাদের কোথায় নিয়ে যেতে পারে আমি জানি না, কিন্তু এই বিষয়ে আমাদের পরে আবার আসতে হবে। এখন কথা হচ্ছে যে এই এমন একটা সংকট হলো কেন? ভাইরাস তো নতুন কিছু না, অসংখ্যবার ভাইরাস সংক্রমণ হয়েছে, ভাইরাসের অতিমারিও হয়েছে বহুবার। কিন্তু এটা এখন একটা সংকট তৈরি করে দিল। তার কারণ আমার মনে হয়েছে ভাইরাস সংকট তৈরি করেনি। ভাইরাস নিয়ে আমাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াই সংকট তৈরি করে দিয়েছে। প্রতিক্রিয়াটা কিরকম? প্রথম দিকে বলা হলো যে এটা সাংঘাতিক একটা ভাইরাস, কেন না এটাকে নাম দেওয়া হয়েছে নভেল করোনা ভাইরাস। নভেল কথাটার নাকি সাংঘাতিক একটা ব্যঞ্জনা আছে, সেই জন্যে এটাকে নিয়ে আমাদের খুব দুশ্চিন্তায় থাকতে হবে। অথচ নভেল কথাটার তেমন কোনো ব্যঞ্জনা নেই। শুধু করোনা ভাইরাসের কথাই যদি বলি, অন্তত 7টা করোনা ভাইরাসের কথা আমরা এ পর্যন্ত জানি। এই করোনা ভাইরাসগুলো মাঝে মাঝে মিউটেশন হয়, নতুন রূপে আসে। ওই আমি
রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, এটা বললে হবে না। ভাইরাস এই কাব্যটা শেখেনি, সে রূপ পাল্টায়, রূপ বদলায়, ফলে সে রূপে ভোলাবার চেষ্টা করে, এবং শুধু রূপ পাল্টায় না, সঙ্গে সঙ্গে তার গুণও পাল্টায়। আমরা তাকে বলি মিউটেশন। এই মিউটেশন, ভাইরাসের মিউটেশন, এটাও কোনো নতুন কিছু না। আমাদের ভয় দেখানো হলো যে করোনা ভাইরাস এমন সাংঘাতিক, সে যখন তখন মিউটেশন হয়ে যায়, ফলে আমরা তাকে আর ধরে রাখতে পারি না, সে একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে দেয়। ব্যাপারটা মোটেই তা নয়। মিউটেশন হয়, সব ভাইরাসেরই মিউটেশন হয়, কম অথবা বেশি। আমরা যদি একদিকে করোনা ভাইরাসকে রাখি, আরেকদিকে আমাদের অতি পরিচিত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে রাখি, তাহলে দেখা যাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মিউটেশন অনেক বেশি করোনা ভাইরাসের তুলনায়। সুতরাং মিউটেশন বেশি, সেই জন্য আমাদের সাংঘাতিক কাহিল অবস্থা, এ কথা ঠিক না। ফলে এটা একটা বিভ্রান্তি আমাদের মনে তৈরি করে দেওয়া হলো। তারপরে বিভ্রান্তি এলো যে ভাইরাসটা কতটা সংক্রামক আর কতটা মারক। অর্থাৎ অতিমারি যখন বলছি, তার মানে অত্যন্ত মারণ ক্ষমতা আছে এই রকম ভাইরাস। তাহলে আমাদের তখন দেখতে হলো যে সংক্রমণ ক্ষমতা বেশি নাকি মারণ ক্ষমতা বেশি। আমরা হিসেব নিকেশ করে দেখলাম করোনা ভাইরাস, এই নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা একটু বেশি, কিন্তু মারণ ক্ষমতা মোটেই বেশি না। প্রথম দিকে যে হিসেব নিকেশগুলো দেওয়া হয়েছিল, পরে অন্যান্য বিজ্ঞানীরা, পারদর্শীরা, বিশেষজ্ঞরা, তারা আলোচনা করে এবং পর্যালোচনা করে, নানান রকম পরিস্থিতি বিচার করে, অঙ্ক টঙ্ক করে তারা জানালেন যে না, অতটা মারক না যতটা মারক বলে ধরে নেওয়া হয়েছিল। মারা যাবেন, বেশ কিছু মানুষ মারা যাবেন, কিন্তু হাহাকার করে তোলার মতো অবস্থা আছে বলে কারোরই মনে হলো না। অর্থাৎ একদিকে বলতে গেলে এটা মহা সংক্রামক, কিন্তু মহা মারক না। কিন্তু এই বিভ্রান্তিটা আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই যে একটা প্রতিক্রিয়া, আমরা যে প্রতিক্রিয়া দিচ্ছি, সেটা থেকে যে সংকট তৈরি হচ্ছে, কেন এমন প্রতিক্রিয়া দিলাম? আমার নিজের মনে হয়েছে এর পেছনে কারণ একটাই, সেটা হলো যে আমরা ধরে নিয়েছি যে ওই যে কবিতা ছিল যে আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরে মাথায় নাচি। অর্থাৎ আমরা সব যুদ্ধ করে জয় করে নিতে পারি। আমাদের সামনে যাই আসুক, সেটা যদি আমাদের পছন্দসই না হয়, তাহলে আমরা সেটাকে যুদ্ধ করে জয় করে নিতে পারি, সেটাকে নির্বংশ করে দিতে পারি, সেটাকে নির্মূল করে দিতে পারি। এই যে তত্ত্ব বা এই যে দর্শন, এই যে ভাবনা, এটাকে আমি বলছি যুদ্ধ তত্ত্ব। এই যুদ্ধ তত্ত্ব ভাইরাসের বেলায় খাটে না। কেন খাটে না সেটা জানতে গেলে ওই আজকের ওই আলোচনায় চলে যেতে হবে, মূল আলোচনায়, যে ভাইরাস এবং মানব সভ্যতার ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে পরিবেশের একটা ভারসাম্যের কথা চলে আসে, এখানে বিবর্তনের ইতিহাস চলে আসে, এবং সবচেয়ে বড় বা মূল যেটা, সেটা হচ্ছে আমাদের জৈবিকতা, আমাদের বায়োলজি। আমাদের বায়োলজি এগুলোকে কিভাবে দেখে, ভাইরাসকে কিভাবে দেখে, ভাইরাস আমাদের বায়োলজিকে কিভাবে দেখে, এই যে পারস্পরিক সম্পর্ক, এই সব কথায় চলে আসতে হবে। তবে আমরা বুঝবো যে আমরা এরকম সংকট তৈরি করলাম কেন, বা এরকম সংকট তৈরি হয়ে গেল কেন। এখন দেখুন, এইগুলো নিয়ে কথা বলতে গেলে, ভাইরাস এর সভ্যতা, এসব নিয়ে আলোচনা করতে গেলে সে বিশাল আলোচনা। আমি শুধু একটু রূপরেখা দিতে পারি, যে রূপরেখা দিতে গেলে ভাইরাস সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো যে বয়স কত। বয়স বিচার করতে হয় এই কারণে যে ভাইরাস আমাদের চেয়ে পুরনো নাকি আমরা ভাইরাসের চেয়েও পুরনো, এই আলোচনাটা খুব দরকার। কেননা ওই একটা গান আছে যে বয়স আমার মুখের রেখায় শেখায় আজব ত্রিকোণমিতি। এই যে আজব ত্রিকোণমিতি, এইটা কিরকম আজব সেটা বুঝতে গেলে বয়সটা দরকার। এখন বয়সটা এইরকম যে আমাদের এই ধরিত্রীর বয়স মোটামুটি ধরে নেওয়া যেতে পারে 400 কোটি বছর।
এর মধ্যে ভাইরাসের বয়স পণ্ডিতরা বলছেন যে প্রায় 150 কোটি বছর, আর মানব সভ্যতার বয়স প্রায় 2 লক্ষ, কেউ কেউ বলেছেন এটা 3 লক্ষ হবেই। তো 3 লক্ষ যদি ধরি, 3 লক্ষ আর ভাইরাস 150 কোটি, তো স্পষ্টই যে ভাইরাস সিনিয়র সিটিজেন, আমরা সেই তুলনায় অর্বাচীন, এই অর্বাচীনের সঙ্গে একটা মোস্ট সিনিয়র সিটিজেনের পারস্পরিক সম্পর্ক ঘটছে, সেটা একটা অতি আজব ত্রিকোণমিতি। সেই এমন আজব যে বিজ্ঞানীরা পর্যন্ত এখনো বুঝে উঠতে পারছেন না যে ভাইরাস নিয়ে কি করা যায় আর কি না করা যায়। এখন এই ভাইরাস কোত্থেকে এলো, কি, সেটা নিয়ে নানান রকম তত্ত্ব আছে। কোনো বিজ্ঞানী বলেছেন যে ভাইরাস হচ্ছে আসলে জিনের কিছু কিছু উপাদান, এমন কিছু উপাদান যেগুলো যে কোনো কোষের মধ্যে ঢুকে পড়তে পারে, এই ক্ষমতা তার আছে, যে কোনো জীব কোষে ঢুকে পড়তে পারে। জীব কোষ, উদ্ভিদও একটা জীব, প্রাণীও একটা জীব, তো যে কোনো, বা কীট পতঙ্গ সবই জীব, যে কোনো জীবের কোষের ভেতরে ঢুকে যেতে পারে এইরকম একটা উপাদান হচ্ছে ভাইরাস। আবার কেউ কেউ বলছেন যে না, ঠিক তা নয়, আসলে সেই আদিম যুগে কোনো একটা কোষ ছিল, সেটা আমরা জানি না, সেই কোষ মারা গেছে কিন্তু তার ধ্বংসাবশেষ রেখে গেছে, ভাইরাস হচ্ছে সেই ধ্বংসাবশেষ। এটা হচ্ছে দ্বিতীয় একটা তত্ত্ব। আর তৃতীয় একটা তত্ত্বে বলা হয় যে আসলে ভাইরাস হচ্ছে জীবকোষের পূর্বসূরি, এই ভাইরাস থেকেই পরে কোষের জন্ম হয়েছে। এটার কারণ প্রমাণ হচ্ছে যে আমাদের কোষে যে জিন আছে, এই জিনের গঠনে ভাইরাসের অবদান আছে। এখন এইটা কিছুটা আমাদের বিশ্বাস করতে ইচ্ছা হয়, তার কারণ আমরা যারা কিছুটা বায়োলজি পড়তে হয়েছে বা কিছুটা বায়োলজি শিখতে পেরেছি, তারা জানি যে আমাদের প্রাণী কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া বলে একটা উপাদান আছে। এই উপাদান আমাদের কোষের শক্তি সাপ্লাই করে। এই উপাদান না থাকলে আমাদের কোষ কিন্তু মৃত। কোষের হাজারটা উপাদান আছে, কোনো উপাদানই কোনো কাজ করতে পারবে না যদি মাইটোকন্ড্রিয়া না থাকে। আর এই মাইটোকন্ড্রিয়াতে আছে জীবাণু বা ব্যাকটেরিয়া, সেই জীবাণু বাইরের পরিবেশ থেকে আমাদের কোষে এসেছে। এইটা যদি সম্ভব হয়ে থাকে, তাহলে আমাদের জিনের উপাদানের মধ্যে ভাইরাস আছে, সেইটা সম্ভব হলেও হতে পারে। তবে এটা ঠিক যে এগুলো অতি জটিল আলোচনা, অতি গম্ভীর আলোচনা, আমি সেই ব্যাপারে মোটেই পোক্ত না। এটা পণ্ডিতরা যা বলছেন আমি আপনাদের শুধু সেইটুকু জানালাম, এইটা বলবার জন্যে যে আসলে ভাইরাস একটা অদ্ভুত জীব। এমন একটা জীব যার 3টে গুণ আছে। একটা হচ্ছে সে আমাদের পালন করতে পারে, আমাদেরকে জন্ম দিতে পারে, 1। 2 নম্বর, আমাদেরকে পালন করতে পারে, 2। আর 3, সে আমাদের সংহার করতে পারে। এই যে ত্রিমূর্তি, আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হিসেবেও কল্পনা করতে পারেন। সে আমাদের জন্ম দিতে পারে এই কারণে, ওই যে পণ্ডিতরা বলছেন যে আমাদের জিনের মধ্যে ভাইরাসের উপাদান আছে, সেটা না থাকলে তো আমাদের জিন তৈরি হতো না, আমাদের জিন তৈরি না হলে আমাদের কোষও ঠিক মতো তৈরি হতে পারতো না। অর্থাৎ আমাদের জন্মের সঙ্গে ভাইরাসের সম্পর্ক আছে। আর দ্বিতীয়ত, আমাদের শরীরে কোটি 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 ভাইরাস আছে। আমাদের এই চামড়া, এই চোখ, মুখ, ভুরু, চুল, কপাল, নাক, মুখ, সমস্ত জায়গায় আমাদের প্রতিটি অঙ্গে এবং প্রতিটি প্রত্যঙ্গের মধ্যে ভাইরাস আছে। এই ভাইরাস কেন আছে? এই ভাইরাসের কিছু কাজ আছে। তারা আইডল না, তারা অলস না। তারা অনেক সময় অলস বসে থাকতে পারে, কিন্তু দরকারের সময় তারা কাজ করে। তারা ব্যাকটেরিওফাজ বলে একটা পদার্থ তৈরি হয়, অর্থাৎ আমাদের যদি কোনো জীবাণু আমাদের আক্রমণ করে, সেই জীবাণুগুলোকে সে খেয়ে নিতে পারে। অর্থাৎ এই ক্ষমতা এই ভাইরাসগুলোর আছে। সেই দিক থেকে দেখতে গেলে সে আমাদের পালন করে। আর 3 নম্বর, সে আমাদের যে সংহার করে, সে তো বটেই। যে কোনো ভাইরাস, সে যদি ভয়ঙ্কর হয়, সে আমাদের সংহার করতে পারে। অর্থাৎ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিমূর্তি মিলিয়েই আসলে ভাইরাস। সে কখন কোন মূর্তি ধারণ করবে আমরা জানি না, কিন্তু এই ত্রিমূর্তি ধারণ করার ক্ষমতা তার আছে,
এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং। আমার নিজের মনে হয়েছে ভাইরাস আসলে আমাদের চিরসাথী। আমরা ভাইরাসে পরিবৃত হয়ে থাকি। আমাদের চতুর্দিকে ভাইরাস, কোটি 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 ভাইরাস আমাদের চতুর্দিকে ঘুরে বেড়ায় অনবরত, প্রতিটি মুহূর্তে। আর কোটি 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 ভাইরাস আমাদের শরীরের মধ্যে তৈরি হয়ে থাকে। ভাইরাস সেই অর্থে আমাদের চিরসাথী। তাহলে কত ভাইরাস আছে সারা পৃথিবীতে, এই ধরিত্রীতে, সেটার কোনো উত্তর জানা নেই। কোনো পণ্ডিত বলেছেন যে এইরকম প্রশ্ন যদি করো যে এই ধরিত্রীতে কত ভাইরাস আছে, তাহলে আমি তোমাকে প্রশ্ন করব যে আকাশে কটা তারা আছে। তো ভাইরাস কটা আছে সেটার উত্তর হচ্ছে আকাশে কত তারা আছে। তো ভাইরাস অগণন, সেটা বোঝা গেল। তার মধ্যে মাত্র 2000 ভাইরাসকে আজও অবধি বিজ্ঞানীরা চিনতে পেরেছেন। মাত্র 2000 ভাইরাস। সেই 2000 ভাইরাসের মধ্যে মাত্র 10%, প্রায় 219টা ভাইরাসকে বলা হয়েছে সংক্রামক। তারা আমাদের ক্ষতি করতে পারে, ক্ষতি করার ক্ষমতা রাখে। অবশ্য বিজ্ঞানীরা বলছেন এই 219, এই সংখ্যাটা স্থির না, প্রতি বছরই 2-3টে করে বেড়ে যাচ্ছে। সেটা বেড়ে যাওয়ারই কথা। কেন বেড়ে যাচ্ছে সেই আলোচনাতেও আমাদের আসতে হবে। এখন দেখুন, তাহলে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হলো যে ভাইরাস কোনো নতুন জিনিস না, ভাইরাস সংক্রমণও কোনো নতুন কিছু না। ধরুন এই যে হেপাটাইটিস বি, আপনারা সবাই সেই ভাইরাসের নাম শুনেছেন। প্রতি বছর কয়েক লক্ষ লোক প্রাণ হারায় সারা পৃথিবীতে। এই হেপাটাইটিস বি ছিল শিম্পাঞ্জিদের মধ্যে, পরে তারা চলে যায় গরিলাদের মধ্যে। শিম্পাঞ্জিদের মধ্যেও আছে, গরিলাদের মধ্যেও চলে যায়। তারপরে তাদের জিনগত পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন ঘটার পরে তারা আমাদের শরীরে এসেছে, এবং আমাদের শরীরে যে এসেছে সেটাও গতকাল না, অন্তত 16 শতকের মিশরের মমিতেও হেপাটাইটিস বি এর প্রমাণ পাওয়া গেছে। এই প্রমাণগুলো আমরা বুঝতে পারবো না, কেননা এইগুলো নিয়ে যারা চর্চা করেন, যারা গবেষণা করেন, তাদের নানান রকম প্যারামিটার আছে। তারা এই প্যারামিটারগুলো আলোচনা করে বুঝতে পারেন কোনটা ভাইরাস, কোনটা জীবাণু, কোনটা কি। তো তারা আমাদের বলছেন যে 1600 শতকের মিশরের মমিতেও হেপাটাইটিস বির প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ নতুন কিছু না, ভাইরাস সংক্রমণ বহু পুরনো। এই গেল ভাইরাস। এর সঙ্গে মানব সভ্যতার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কেননা দেখুন, মানব সভ্যতা মানে, ধরুন আমরা আমাদেরকে নিজেদেরকে বলি হোমো স্যাপিয়েন্স। হোমো মানে মানব প্রজাতি, আর স্যাপিয়েন্স মানে বিজ্ঞ। আমরা নিজেরাই নিজেদেরকে বলেছি আমরা বিজ্ঞ মানুষ, আমাদের তুলনায় অন্যেরা বিজ্ঞ না। কেননা আরো নানান রকম মানব প্রজাতি এই ধরিত্রীতে এসেছে, তারা থাকতে পারেনি, তারা মারা গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, তারা বিজ্ঞ ছিল না। আমরা বিজ্ঞ, তাই আমরা বেঁচেছি, এইটা আমরাই নিজেদেরকে বলি। আমরা আসলে এসেছি তৃতীয় শিম্পাঞ্জির বংশধর হিসেবে, তৃতীয় শিম্পাঞ্জির উত্তরাধিকার। তৃতীয় শিম্পাঞ্জি, শুধু শিম্পাঞ্জি বললে কিন্তু জীববিজ্ঞানীরা রেগে যাবেন, কেননা প্রথম শিম্পাঞ্জি, দ্বিতীয় শিম্পাঞ্জি তারা বাঁচেনি, তারা ধ্বংস হয়ে যায়। তারপরে তৃতীয় শিম্পাঞ্জির উদয় হয়, আবির্ভাব হয়। সেই তৃতীয় শিম্পাঞ্জির উত্তর পুরুষ হচ্ছে এই আমরা, এই হোমো স্যাপিয়েন্স। কেউ কেউ বলেন যে আমরা তো আসলে ছিলাম সকলেই আফ্রিকার জঙ্গলে, পূর্ব দক্ষিণ আফ্রিকার জঙ্গলে। সেখান থেকে আমরা বেরিয়ে এলাম 70,000 বছর আগে। 70,000 বছর। অবশ্য কেউ কেউ বলেছেন না, তারও বহু আগে আমরা বেরিয়ে এসেছি, প্রায় 1,94,000 বছর আগে বেরিয়ে এসেছি। তো 1 লক্ষ না 70,000, এইগুলো নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তর্ক থাক, আমরা সেই তর্কে যাব না। আমরা এটা বুঝি যে 70,000 বছর আগে যদি আমরা বেরিয়ে এসে থাকি আফ্রিকার জঙ্গল থেকে, বেরিয়ে এসে আমরা এখানে ওখানে হাঁটা চলা করছি, এখান থেকে সেখানে যাচ্ছি, ওখান থেকে ওখানে যাচ্ছি, আমাদের মুখে ভাষা তৈরি হচ্ছে। সেই ভাষার বয়স প্রায় 50,000 বছর। সেই ভাষার নানান রকম বৈচিত্র্য হয়েছে পরে। এবার আমরা যখন জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছি, তখন আমরা একলা আসছি না, আমাদের সঙ্গে নানান রকম স্তন্যপায়ী প্রাণী, তারাও আমাদের সঙ্গে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এবার স্তন্যপায়ী প্রাণী বলছি এই কারণে যে স্তন্যপায়ী
স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেও তাদের শরীরেও ভাইরাস থাকে, অসংখ্য ভাইরাস, এবং সেই ভাইরাসগুলো আমাদের শরীরে আসতে পারে। এই কারণে পারে যে স্তন্যপায়ী প্রাণীগুলোর সঙ্গে হোমোস্যাপিয়েন্স, আমরা মানুষ, আমাদের জিনগত মিল আছে। সেই জন্য ভাইরাস সেইখানেই যাবে যেখানে তার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে। এই যে করোনা ভাইরাস আমাদের শরীরে এলো, আমরা হাহাকার করে উঠলাম, কিন্তু আসলে কি হলো? করোনা ভাইরাস তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে এলো, এবার আমরা বললাম যে দেখা করতে দেব না। দেখা করতে না দিলে করোনা ভাইরাস তো ছাড়বে না, সে যা করার করবে। এবারে প্রশ্নটা হচ্ছে, আমরা কি তাহলে দেখা করতে দেব? আমরা কি ভাইরাস ধরে আয় আয় আমার বাড়িতে এসে খা বস এটা বলবো? সেটা বললে সমঝোতা হয়। নাকি আমরা বলবো তোকে এখানে থাকতে দেবো না, তুই পালা, নইলে তোকে মেরে ফেলবো, এটা বললে সংঘাত হয়। তাহলে আমরা সমঝোতা করব না সংঘাত করব? এই প্রশ্নটা আমাদের মূল প্রশ্ন। এই যে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী বা বিভিন্ন প্রাণী থেকে, পাখি থেকে আমাদের শরীরে ভাইরাস আসছে, কেন আসছে? তার কারণ মানুষ হিসেবে, হোমোস্যাপিয়েন্স হিসেবে, আমরা যেমন পৃথিবীর যাবতীয় প্রজাতি, উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী, সকলকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাই, তখন আমরা এইটা মনে রাখি না যে অন্যান্য প্রজাতিও আমাদেরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ভাইরাস অনবরত আমাদেরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়। তারা আমাদের শরীরে বারবার আসতে চায় পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য। পরীক্ষা যদি অসমাপ্ত হয় তাহলে তারা আবার আসবে, পরীক্ষা চালাবে, নতুন রূপ ধরে আসবে। পুরনো রূপ ধরে এলে আমরা তাকে বসতে দেব না, ঢুকতে দেব না, সেই রূপ পাল্টে আসবে। এটাই নিয়ম, এটা খুব সাধারণ স্বাভাবিক নিয়ম, এটা না বোঝার কিছু নেই। এখন ভাইরাসের পরীক্ষা নিরীক্ষা সেই অনন্তকাল ধরে চলছে। তো চললে কি হবে? সবসময় কি তাহলে আমাদের মহামারীতেই মরে যেতে হবে? তা না। ভাইরাস সংক্রমণ ছিল, কিন্তু মহামারী ছিল না। মহামারী আলাদা জিনিস, আর অতিমারী তো একেবারেই আলাদা জিনিস। তো ভাইরাস সংক্রমণ সেদিক থেকে বহু পুরনো একটা বিষয়, কিন্তু সংক্রমণের মহামারী অত পুরনো জিনিস নয়। বহু বছর আগে, বহু শত শত বছর আগেও মহামারী হয়েছে, কিন্তু লক্ষ বছর আগে মহামারী হয়েছে এরকম প্রমাণ আমাদের হাতে নেই। কয়েক হাজার বছর আগে হয়েছে তার প্রমাণ আমাদের হাতে আছে। এবার ধরুন আমাদের এই সংক্রমণ হলো, মহামারী হলো না কেন? তার কারণ এই মানব সভ্যতায় আমরা যখন হোমোস্যাপিয়েন্স হয়ে বেরিয়ে এসেছি আফ্রিকান জঙ্গল থেকে, তখন আমাদের রূপ কি ছিল? আমরা ছিলাম হান্টার গ্যাদারার্স, বা আমরা শিকারী এবং জোগাড়ে বলা যেত। এই ছিল আমাদের জীবনযাপন। আমরা তো আর কিছু জানতাম না, আর কিছু শিখিনি। এই হান্টার গ্যাদারার্স হিসেবে, শিকারী এবং জোগাড়ি হিসেবে আমরা কিন্তু একটা মাত্র জায়গায় থাকছি না। আমরা শুধু চলাচল করছি, স্থান বদল করছি, কেননা কোনো আবহাওয়া আমাদের পছন্দ হচ্ছে না, কোনো পরিস্থিতি আমাদের পছন্দ হচ্ছে না। আমরা আরেকটু সুন্দর পরিস্থিতির খোঁজে এখান থেকে ওখানে যাচ্ছি, ওখান থেকে সেখানে যাচ্ছি। আমরা ছোট ছোট গ্রুপে, ছোট ছোট দলে, ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছি। এই যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছড়িয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের জীবনযাপন। এখন ভাইরাসের মুশকিল হলো, ছোট ছোট দল থাকলে, মানব গোষ্ঠীর যদি ছোট ছোট দল থাকে, তাহলে তার পরীক্ষা নিরীক্ষা ভালোভাবে হয় না, বেশি দিন পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে না। এটা ভাইরাসের একটা সমস্যা। তো এই রকম, তবুও সংক্রমণ একটা হয়, অতিমারী বা মহামারী ওই কারণে হয় না, সংক্রমণই শুধু হয়। এবার এই সংক্রমণ সত্ত্বেও আমরা আমরা বেঁচে থাকলাম কি করে? দেখুন, তখন তো আমরা দাঁত মাজতে জানতাম না, আমরা স্নান করে কাপড় চোপড় ধুতে হয় এসব আমরা জানতাম না। আমাদের স্নান নেই, দাঁত মাজা নেই, আমাদের শুধু আছে ছোট ছোট গোষ্ঠী। এই গোষ্ঠী এমন গোষ্ঠী যারা বারবার জায়গা পাল্টাচ্ছে। আর এই যে হাজার বছর ধরে আমরা জায়গা পাল্টাই, হাজার বছর ধরে আমরা পৃথিবীর বুকে হেঁটে যাচ্ছি, তো আপনাদের এক্ষুনি হয়তো মনে পড়বে কারোর কারোর, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে ইত্যাদি ইত্যাদি। এই যে পথ হাঁটিতেছি, কবি পথ হাঁটছিলেন, এই পথ হাঁটছেন বনলতা সেনের দেখা পাওয়ার জন্য।
কেননা তাকে দুদণ্ড শান্তি দেবে কে? না বনলতা সেন। এই মানব গোষ্ঠী এই 1000 বছর ধরে পথ হেঁটে গেছে শুধু একটা শান্তির নীড় খুঁজে পাবে বলে, একটা বনলতা সেনকে খুঁজে পাবে বলে। খুঁজে পাচ্ছিল না, ফলে হাজার হাজার বছর ধরে সে হেঁটেছে, কোথাও থিতু হতে পারছে না। এইবার হচ্ছে কি, এই 1000 বছর পথ হাঁটতে গিয়ে আমরা যে শুধু যাযাবরের মতো নির্বিবাদে পথ হেঁটে গেছি, খুব শান্ত হয়ে শান্তশিষ্ট হয়ে আজকে এখানে যাচ্ছি, তা নয়। আমরা এর সঙ্গে গণহত্যার রিহার্সাল দিয়েছি। এইটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। কোনো বিজ্ঞানী, কোনো ইতিহাসবিদ আমাদের জানিয়েছেন যে আমাদেরই মতো সাইজে আমাদের চেয়ে একটু কম, আকারে আমাদের, তাদেরকে বলা হতো বামন সদৃশ মানব গোষ্ঠী, নিয়ান্ডারথাল। এই নিয়ান্ডারথালকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম, এই হোমোস্যাপিয়েন্স আমরা ধ্বংস করে দিয়েছিলাম। 30 থেকে 40 হাজার বছর ধরে আমরা এই গণহত্যা তাদের উপর চালিয়ে গেছি। এমন সেই গণহত্যা যে 30 থেকে 40 হাজার বছর আগে আমরা এটা শুরু করেছি, এটা শেষ হয়েছে মাত্র 12,000 বছর আগে। এই 12,000 বছর বা 10,000 বছর আগে আমরা কৃষি সভ্যতায় উপনীত হলাম। তার আগে পর্যন্ত আমরা কিন্তু গণহত্যা চালিয়েছি, ব্যাপক গণহত্যা। একটা একটা সত্যিকারের মানব গোষ্ঠীকে, যারা আমাদেরই মতো দেখতে শুনতে আকারে একটু ছোট, তাদেরকে আমরা হত্যা করেছি, ধ্বংস করেছি, নির্মূল করে দিয়েছি। মানুষ ছাড়া, তারা তো মানুষই, আমরা তাদেরকে ধ্বংস করেছি। আর মানুষ ছাড়া অন্যান্য প্রজাতিকে ধ্বংস করে দেবার রিহার্সাল তো আমরা দিয়েই যাচ্ছি, সেটা তো আজও দিচ্ছি, সেটা পরের কথা। কিন্তু এই যে একটা বিরাট প্রজাতিকে আমরা ধ্বংস করে দিলাম, একজন ইতিহাসবিদ লিখেছিলেন যে তখন যদি কার্ল মার্কস বেঁচে থাকতেন তাহলে তিনি তখনই বলতেন যে সমস্ত প্রজাতির শ্রমজীবীরা এক হও। তো তিনি তো ছিলেন না, ফলে নিয়ান্ডারথালরা এক হতে পারেনি, আমাদেরকে আটকাতে পারেনি, তারা ধ্বংস হয়েছে। তার মানে কি, এই যে বিজ্ঞ মানুষ হোমোস্যাপিয়েন্স, আমাদের ইতিহাস সেদিক থেকে বলতে গেলে চলাচলের ইতিহাস, গণহত্যার ইতিহাস এবং আবিষ্কারের ইতিহাস। আবিষ্কার করতে পেরেছি বলে আমরা কৃষি সভ্যতায় আসতে পেরেছি। এইটা হচ্ছে আমরা যে বিজ্ঞ মানুষ, আমাদের বিজ্ঞতার একটা প্রমাণ হচ্ছে আমরা কৃষি সভ্যতায় আসতে পারলাম। একদিক থেকে দেখতে গেলে সেটা আমাদের একটা উত্তরণ, আবার অন্যদিক থেকে দেখতে গেলে এটাই কিন্তু আমাদের সর্বনাশ। তার কারণ আমরা এই যে কৃষি সভ্যতায় এলাম, কৃষি সভ্যতা মানে হচ্ছে আমরা আরো বেশি করে সম্পদ তৈরি করতে পারলাম, আমাদের সংখ্যা বেড়ে গেল, আরো বেশি সংখ্যা আমরা বাড়াতে পারলাম, উৎপাদন শক্তি আমাদের বেড়ে গেল, আমরা উৎপাদন করলাম, কেননা সম্পদ আছে, প্রাচুর্য আছে, অসুবিধা নেই। এবং যত আমাদের জনসংখ্যা বাড়ছে তত আমরা একসঙ্গে থাকতে শুরু করলাম। আগে তো একসঙ্গে থাকিনি, ছোট ছোট গোষ্ঠীতে থেকেছি। এই যে একসঙ্গে থাকলাম, আমরা পশুপালন শিখলাম, এই পশুদের ভাইরাস এবং অন্যান্য ভাইরাস বিভিন্ন জায়গা থেকে আমাদের সংক্রমিত করলো, এবং যেহেতু একসঙ্গে থাকতে পেরেছি বড় বড় সংখ্যায়, ফলে তখন হলো মহামারী। আগে সংক্রমণ ছিল, কৃষি সভ্যতার পরে সংক্রমণ তো থাকলোই, সেই সংক্রমণ মহামারীর রূপ নিল, অনেক পরে সেটা অতিমারীর রূপ নিয়েছিল। তো এই যে একসঙ্গে থাকার অভ্যেস, এটা তো আগে আমাদের শিকারী বা জোগাড়ে হিসেবে আমরা যখন ছিলাম তখন আমাদের ছিল না। কৃষি সভ্যতায় আমরা যেটা শিখলাম, সেই দিক থেকে এটা একদিক থেকে আমাদের ভাইরাসের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমাদের সর্বনাশই হলো আর কি। এখন দেখুন, আমরা বলতে পারি যে আমাদের দেশের ইতিহাস নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের প্রথমে সেই সিন্ধু সভ্যতার কথা বলতে হবে। হাজার হাজার বছর আগে সেই যে সিন্ধু সভ্যতায় তৈরি হয়েছিল, সেটা ধ্বংস হয়েছিল, হরপ্পা মহেঞ্জোদারো ধ্বংস হয়েছিল। কেন ধ্বংস হয়েছিল তা নিয়ে নানান লোকের নানান কথা আছে, কিন্তু একটা কথা ঠিক, যে প্রাকৃতিক বিপর্যয় যেমন ছিল তেমন সংক্রমণ ছিল, তার প্রমাণ পাওয়া গেছে।
টিবি, লেপ্রোসি, কলেরা এগুলো ছিল, তার প্রমাণ পাওয়া গেছে। এগুলোর মহামারী হয়েছিল, তার প্রমাণ পাওয়া গেছে। এবং কেউ কেউ আন্দাজ করেছেন, প্রমাণ নেই, যে এগুলো যদি থাকে তাহলে ভাইরাসের মহামারীও নিশ্চয়ই ছিল, নইলে অত একটা বৃহৎ সভ্যতা, সেখানে বহু মানুষ একসঙ্গে বসবাস করেছে, একটা উন্নত মানের সভ্যতা, সেটা ধ্বংস হয়ে যেতে পারে না। এরপরে ধরুন আজ থেকে 3500 বছর আগে একটা পশুপালক যাযাবর কৌম সে এলো আমাদের এই অঞ্চলে। আমরা একটা নতুন সভ্যতা শুরু করলাম, সেটাকে আমরা নাম দিয়েছি বৈদিক সভ্যতা। এখন সেটা 3500 বছর আগে নাকি 8500 বছর আগে, এই নিয়ে অনেক বিপদ আছে কথাবার্তা বলা। আমি এগুলো ওই সুকুমারী ভট্টাচার্য এইসব নিয়ে, বেদ নিয়ে, বেদান্ত নিয়ে এবং ভারতের প্রাচীন ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। আমি তার কথা মেনে আমি বলছি যে 3500 বছর আগে বৈদিক সভ্যতার শুরু। ভাইরাস তখনও ছিল, কেননা ঋগ্বেদে নাকি ভাইরাসের উল্লেখ আছে। এরপরে ধরুন এই মানব সভ্যতা চলছে, এই কৃষি সভ্যতা চলছে, ব্রোঞ্জ যুগ এলো, ব্রোঞ্জ যুগ পার হয়ে আমরা লৌহ যুগে চলে এলাম, আয়রন এজ, সে মাত্র 3000 বছর আগে। ফলে আমাদের জীবনযাত্রা পাল্টে গেল। আমাদের জীবনযাত্রা এমন ভাবে পাল্টালো যে আমরা বড় বড় সমাজ তৈরি করে ফেললাম। কৃষি সমাজ বড় ছিল, একসঙ্গে বহু লোকে থাকতো, কিন্তু এমন বড় সমাজ ছিল না যেখানে কয়েক লক্ষ লোক একসঙ্গে থাকতে পারে। আমরা সেটা তৈরি করলাম, আমরা শহর তৈরি করতে পারলাম। আমাদের চলাচল কিন্তু বজায় থাকছেই, এবার যত চলাচল বজায় থাকছে তত ভাইরাসও আমাদের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে। আমরা যেখানে যাচ্ছি ভাইরাস সেখানে যাচ্ছে, সেখানকার ভাইরাসকে নিয়ে আমরা অন্য কোথাও ফিরে আসছি। এমনিতে শোনা যায় যে প্রাচীন রোম 3000 বছর আগে সেখানে নাকি 10 লক্ষ লোকের বসবাস ছিল একটা শহরে, এটা শোনা যায়। তাহলে বুঝতেই পারছেন একটা শহরে যদি 10 লক্ষ লোক, শহরের আয়তন তো বেশি ছিল না, সেই অল্প আয়তনে যদি 10 লক্ষ লোক থাকতে পারে, তাহলে সেখানে ভাইরাস সংক্রমণ এবং মহামারী হতে বাধ্য। সেটা হয়েছে, কেননা সেখানে লোকে হাঁচবে, কাশবে, কোলাকুলি করবে, থাকবে, ফলে ভাইরাস ছড়াবে। আমরা তো হাঁচছি, এই হাঁচি, যে হাঁচি নিয়ে এখন এই করোনা ভাইরাসের এত রকম কথা, হাঁচবেন না হাঁচবেন না, হাঁচলে করোনা ভাইরাস ছড়িয়ে যাবে, আপনার শরীরে করোনা ভাইরাস চলে আসছে। অথচ আমরা জন্ম থেকে হেঁচেই যাচ্ছি এবং মৃত্যু অবধি আমরা হেঁচেই যাব, কেসেই যাব, হেঁচুড়ে জাতি। মানে একসময় ওই ডেসমন্ড মরিস এর বিখ্যাত বই আছে দ্য নেকেড এপ, তিনি বলেছিলেন আমরা হচ্ছে আসলে ওই উলঙ্গ বানর। উলঙ্গ বানর শুধু নয়, আমরা আসলে উলঙ্গ বানর এবং হেঁচুড়ে বানর। তো আমরা হাঁচবো, ফলে ভাইরাস ছড়াবে। তারপরে দেখুন এই মানুষ চলছে, মানুষের চলাচল কিন্তু থেমে থাকেনি। যতই সে বড় সমাজ তৈরি করুক, লৌহ যুগ আসুক, যাই আসুক, মানুষের চলাচল থেমে থাকে। তার কারণ একই সঙ্গে চলছে বিশ্ব জয়। এই আমাদের সময় তো কমে এলো, তাহলে কি হবে? না না, সময় খুব একটা কমেনি, আপনি চালিয়ে যান, অসুবিধা নেই। আরো আধ ঘন্টা বলে নিতে পারেন, কারণ অনেকে শুনছেন। হ্যাঁ, 8 ঘন্টা লাগবে আরো। হ্যাঁ, আপনার পুরো ঠিক আছে, বক্তব্যটা আপনি রেখে দিন। ঠিক আছে, ডক্টর গুণও একটু উঠে গেছেন, এক্ষুনি চলে আসবেন। ঠিক আছে, ঘরোয়া ঠিক আছে। পরিবেশে আলোচনা হচ্ছে, সবাই শুনছে, খুব ইন্টারেস্টিং। শোনা যাচ্ছে তো স্পষ্ট? আপনি চালিয়ে বলে দিন, বলে দিন। ঠিক আছে। এরপরে দেখুন আসবে বিশ্বজয়, নানা রকম সম্রাটরা আসবেন। আলেকজান্ডার দি গ্রেট সংবাদ, এই সম্রাট, তিনি বিশ্বজয়ে বেরোবেন, ফিরেও আসবেন, মাত্র 32 বছর বয়সে মারা যাবেন। কিসে মারা গেলেন? কেউ বলেছেন টাইফয়েড হয়েছিল তাই মারা গেছেন, কেউ বলেছিল তখন ফ্লু হয়েছিল, সেই ফ্লুয়ে মারা গেছে। আবার অনেকে আজকাল বলছেন যে না, সেটা একটা অন্য রকমের ভাইরাস ছিল, সেটা ছিল ওয়েস্ট নাইল ভাইরাস, সেই ভাইরাসে নাকি আলেকজান্ডার মারা গিয়েছিল। এগুলো আসছে এই কথাগুলো, তার কারণ ভাইরাস সংক্রমণ নতুন কিছু না। আবার আমরা যেমন বিশ্বজয় করছি, চলাচল করছি, একই সঙ্গে গণহত্যাও তো চালাচ্ছি। যেখানে যেখানে গেছি সেখানে হত্যাকাণ্ড ছাড়া তো আর যুদ্ধ হয় না। আর হত্যাকাণ্ড শুধু না, সেটা গণহত্যাই করতে হয়েছে এক একটা জায়গাতে। আমরা গণহত্যা করেছি, চলাচল করছি, আবিষ্কারও করছি।
এই আবিষ্কারের আরেকটা নিদর্শন হচ্ছে কলম্বাস। 1492 সাল তিনি আমেরিকা আবিষ্কার করলেন। আমেরিকা আবিষ্কার করলেন নাকি পুরনো সভ্যতা ধ্বংস করলেন? দুটোই তো বলা যায়। আবিষ্কার করলেন, কিন্তু একটা অতি প্রাচীন সভ্যতা তিনি একেবারে ছত্রছান করে দিলেন। কলম্বাসের দলবল আসবার সময় নিয়ে এলো মদ, কফি, চিনি, ঘোড়া, এগুলো নিয়ে তারা এলো। তার সঙ্গে এলো ভাইরাস, নানান রকম ভাইরাস, যেমন স্মল পক্স, এবং তার সঙ্গে নানান রকম ব্যাকটেরিয়া আর অস্ত্র ইত্যাদি তো আছেই। এগুলো আমেরিকায় ছিল না। আমেরিকার নেটিভরা নানান রকম ভাইরাসে ভুগতেন, তারাও মারা যেতেন, কিন্তু সেখানে মহামারী হতো না, সংক্রমণ হতো। ছোট ছোট জনজাতি, ছোট ছোট গ্রুপে তারা থাকতো, প্রাচীন সভ্যতা, তারা হেরে গেল। শুধু কি অস্ত্র বলে হেরেছে তা না, সংক্রমণ, এই সংক্রমণ ছড়িয়ে গেল। কলম্বাস নিয়ে এলেন, ছড়িয়ে গেল। আর কলম্বাস যাওয়ার সময় কি নিয়ে গেলেন? আলু নিয়ে গেলেন, ভুট্টা নিয়ে গেলেন, সেখানে এগুলো হতো। আর নিয়ে গেলেন সিফিলিস, আগে ছিল না ওখানে, তিনি এখান থেকে সেখানে নিয়ে গেলেন। ফলে এই যে গণহত্যা, 100 থেকে 150 বছর নাকি এই গণহত্যা চলেছিল, তাতে 90% জনজাতি ধ্বংস হয়ে গিয়েছিল। ফলে নিয়ান্ডারথালের যে গণহত্যার রিহার্সাল আমরা দিয়েছি, সেই রিহার্সাল 1492 সালে কলম্বাসও দিচ্ছেন, আজও আমরা দিচ্ছি, সকলেই জানেন, সেটা অন্যভাবে দিচ্ছি। ফলে এই যে এগুলো হয়েছে সাধারণত ইউরোপে, এশিয়ায় না। ইউরোপের এই যে জয়যাত্রা আসলে জীবাণু এবং ভাইরাসের জয়যাত্রা। এখন কেউ বলতে পারেন যে শুধু কি গণহত্যা, লুট করেনি? লুটই তো করেছে, লুট করবার জন্যই তো গণহত্যা। এবং এই হোমোস্যাপিয়েন্স, আমরা বিজ্ঞ প্রজাতি, আমরা যে লুটে সিদ্ধহস্ত, সেটা সবচেয়ে ভালো বোঝেন আদিবাসীরা। সারা পৃথিবীর আদিবাসীরাই এটা সবচেয়ে ভালো জানেন। সে একটা গল্প আছে, এটা অবশ্য একটা গল্প, যে 1969 সালের 20শে জুলাই নীল আর্মস্ট্রং আর বাজ আলড্রিন তারা চাঁদে গিয়েছিলেন। এটা গল্প যে তারা একটা মরুভূমির মতো জায়গাতে আগে রিহার্সাল দিচ্ছিলেন, নানান রকম পরীক্ষা নিরীক্ষার রিহার্সাল দিচ্ছিলেন, তারা চাঁদে যাবেন, তৈরি হচ্ছেন। সেই সময় ওদের ওই সাজ সরঞ্জাম আর কাণ্ড কারখানা দেখে স্থানীয় একজন আদিবাসী বৃদ্ধ, সে এসে নীল আর্মস্ট্রংকে জিজ্ঞেস করলেন যে আপনারা এখানে কি করছেন? তো বলছে, তুমি এসব বুঝবে না, আমরা চাঁদে যাচ্ছি। বলে, চাঁদে যাচ্ছ? সে কি? বলে, কেন, চাঁদে যেতে পারি না? আমাদের বিজ্ঞান এত উন্নত হয়েছে, আমরা চাঁদে যাচ্ছি। তো বললো, না, চাঁদে যাচ্ছ যাও, কিন্তু জানো তো চাঁদে আমাদের দেবতা থাকেন, সেখানে যাচ্ছ তো, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। তো বলে, আমরা চাঁদে যাচ্ছি, দেখো চাঁদ থেকে ফিরে আসবো, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তখন সেই বৃদ্ধ আদিবাসী তাকে বলেছিল, আমি তোমাকে একটা কথা বলছি, এই কথাটা তুমি একটু চাঁদে যখন যাবে, চাঁদের দেবতার সঙ্গে দেখা হবে, তাকে শুধু এই কথাটা বলে দিও। বলে তাকে অঙ্গংচম বলে একটা কথা বললেন। তার এক বর্ণ নীল আর্মস্ট্রং বুঝলেন না। বললেন, এটা মানে কি? বলে, এটা তুমি বুঝবে না, এটা আমাদের ভাষা, আমি বুঝি, আমরা বুঝি, আর আমাদের দেবতা ওই চাঁদে আছেন, তিনি বোঝেন, আর কেউ বোঝে না। তোমাকে এটা বুঝতে হবে না, তুমি শুধু এটা মুখস্থ করো, এটা বলে দিও। তো নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন তারা তো চলে গেলেন, চন্দ্র বিজয় হলো, তারা ফিরে এলেন, আবার সেইখানেই ফিরে এলেন। ফিরে তন্ন তন্ন করে সেই আদিবাসী বৃদ্ধের খোঁজ করছেন, তাকে আর পাওয়া যাচ্ছে না। অন্য একজনকে পাওয়া গেল, তাকে বলা হলো যে ভাই, এইরকম একজন বৃদ্ধকে দেখেছিলাম আদিবাসী, তিনি কোথায় গেলেন? বলে, কেন? বলে, তিনি আমাকে একটা কথা বলেছিলেন, আমি সেটা ওখানে গিয়ে বলে এসেছি, সেইটা তাকে জানাতে হবে। বলে, কি কথা? বলে, তুমি কি বুঝবে? বলে, আমাদেরই তো ভাষা, তুমি বলো। তখন তিনি কথাটা বললেন, মুখস্থ ছিল তো। সেই শুনে সেই আদিবাসী যুবক হো 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 করে হাসতে শুরু করলো। বললো, হাসছো কেন? বলে, ওই বৃদ্ধ, তিনি আমাদেরই কেউ দাদু টাদু হবেন, তিনি বলেছেন যে হে দেবতা, এই যে লোকগুলো তোমার ওখানে গেল, এরা নাকি অনেক বিজ্ঞান টিজ্ঞান কি সব করবে বলছে, একটা বর্ণ বিশ্বাস করো না,
এরা এসছে তোমার জমি জিরে লুট করতে, আর কোনো কাজ এদের নেই। এটা একটা গল্প। এই গল্পটা এই কারণে বলা যে লুট ছাড়া আধুনিক হোমোস্যাপিয়েন্স যেন বাঁচতেই পারে না। ফলে চলাচল, গণহত্যা, লুট এবং আবিষ্কার, এই হচ্ছে আধুনিক হোমোস্যাপিয়েন্সের পরিচয়। এইবার কেউ বলতে পারেন যে ইউরোপ থেকে এশিয়া জয়, অমুক তমুক এসব হলো, তো এশিয়া থেকে যায়নি কেন? এশিয়া থেকে যাওয়ার কথা না। তার কারণ এশিয়ার প্রাচীন জনপদ সকলেই জানেন, যারা একটু ইতিহাস চর্চা করেন তারা অনেক ভালো জানেন যে এশিয়ার জনপদ, বিশেষ করে ভারতবর্ষে জনপদগুলো ছিল ছোট ছোট। তারা ছোট ছোট স্বাধীন কতগুলো জনপদ ছিল, তারা সেলফ সাফিসিয়েন্ট ছিল। তারা যাকে বলে আত্মতুষ্ট, আত্মতৃপ্ত এবং আত্মনির্ভর। আত্মনির্ভর বললে আবার আমাদের প্রধানমন্ত্রীর কথা মনে আসে, সেইটা ভাববেন না, সেই অর্থে আত্মনির্ভর না, সত্যিকারের আত্মনির্ভর। ফলে তাদের পরদেশ বিজয় করতে হয়নি। তারা পরদেশে গেছেন সেটা ব্যবসার খাতিরে, সেটা জ্ঞানের আদান প্রদান করার জন্য। কেননা দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে চাঁদ সদাগরের গল্প আমরা জানি, সেই চম্পকনগর আসামের, সেইখান থেকে তিনি বাণিজ্য করতে বেরোতেন এখানে ওখানে, সেগুলো আমরা জানি। কিন্তু পরদেশ বিজয় করতে যেতে হয়নি, তার কারণ তারা ছিল আত্মতৃপ্ত, আত্মতুষ্ট এবং আত্মনির্ভর। তো এই যে বাণিজ্য করতে আমরা এখানে ওখানে গেছি, তার সেই কারণেও কিন্তু ভাইরাস ছড়িয়ে গেছে, সেটা অনেক পরে। যেমন আমরা ব্ল্যাক ডেথের কথা জানি, 1350 সালে ব্ল্যাক ডেথ, প্লেগে মারা গিয়েছিল পৃথিবীর প্রায় 1/3 মানুষ মারাই গিয়েছিল প্লেগ। সেটার নামই হয়ে গিয়েছিল ব্ল্যাক ডেথ। ডেথটাকে কালো, একটা কালো হিসেবে কল্পনা করা হয়েছিল, ব্ল্যাক ডেথ। তো তার মানে আমরা এই যে আজকে যে হোমোস্যাপিয়েন্স, সেটা এই মানব সভ্যতার এই যে রূপরেখাটা আমি আঁকলাম, এই রূপরেখায় কেউ বলতে পারেন যে কি শুধু নেগেটিভ, কোনো কালো দিকটা আছে, ভালো দিক নেই? ভালো দিক তো আছেই। বিজ্ঞতা, আমরা যে বিজ্ঞ, তার বিজ্ঞতার লেশ তো ছিল, বিজ্ঞতার প্রমাণ তো ছিল, আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতাতেই ছিল। এই ভাইরাস নিয়ে আমাদের প্রাচীন সভ্যতায়, আমাদের ভারতবর্ষের প্রাচীন সভ্যতায় আলোচনা হয়েছে। ভাইরাস শব্দটাকে তারা বলতেন বিষ, আমাদের শাস্ত্রে বলতো বিষ। প্রাচীন শাস্ত্রে পশুপালন নিয়ে আলোচনা আছে। ধরুন পরাশরের রচনা গব্বায়ুর্বেদ, 400 খ্রিস্টপূর্বাব্দের। হস্তায়ুর্বেদ, গব্বায়ুর্বেদ মানে গরু নিয়ে আলোচনা, গরুর ভাইরাস, কি করে লালন পালন করা হবে গরুকে, সেই ভাইরাস থেকে কিভাবে আমরা বাঁচবো। হস্তায়ুর্বেদ, হাতি সম্পর্কে আলোচনা 600 খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছে। এমনকি 1605 খ্রিস্টপূর্বাব্দে, মাত্র 400 বছর আগে, তুজুকি জাহাঙ্গীরের রচনা তুজুকি জাহাঙ্গীরি এই নানান পশু নিয়ে আলোচনা করেছেন, কেননা তিনি ছিলেন প্রকৃতি বিজ্ঞানী। গাছগাছরা নিয়ে আমরা আলোচনা করেছি, বৃক্ষ অথর্ববেদ, আমরা জানি বৃক্ষ অথর্ববেদ, বা সেটা সুরপল বলে একজন ছিলেন, তার রচনা। সোমেশ্বর দেব বলে আরেকজন ছিলেন চালুক্য রাজার আমলে, তিনিও লিখেছেন। এছাড়া নির্বিঘ্নে কি করে গাছের পরিচর্যা করা যায়, কিভাবে সার দেওয়া হয়, অর্থাৎ আমরা গাছ এবং পশু পাখির ভাইরাস থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি, সেই আলোচনাগুলো আমরা করেছি। বিজ্ঞতা না থাকলে তো এগুলো করতে পারতাম না, এগুলো করেছি। স্মল পক্স নিয়ে আলোচনা আছে, আমাদের দেশেই নয়, চীনে আছে। 1122 খ্রিস্টপূর্বাব্দে চীনের পুঁথিতে স্মল পক্সের উল্লেখ আছে। আমাদের দেশে ঋগ্বেদে উল্লেখ আছে বলে অনেকে জানিয়েছেন, চরক সংহিতায় উল্লেখ আছে, সে তো 700 খ্রিস্টপূর্বাব্দের রচনা। পুরাণে আছে, এবং আমাদের দেশে যারা ভ্রমণ করেছেন বিভিন্ন সময়ে, তাদের রচনাতে এগুলো আছে, স্মল পক্সের উল্লেখ আছে। এমনকি সবচেয়ে মজার কথা, মাত্র 300 বছর আগে আমাদের এই বাংলাদেশে বসন্তের টিকা দেওয়ার প্রচলন ছিল, এবং তার বর্ণনাও ছিল কিভাবে সেই টিকা দেওয়া হয়, সেই ইতিহাস আছে। এগুলো নিয়ে যারা চর্চা করেন
তারা আমার চেয়ে 100 গুণ ভালো বলতে পারবেন। এর চেয়ে বেশি তো আমার জ্ঞান নেই, আমি জানিও না। আমাদের খুব পরিচিত ভাইরাসের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা শব্দটা এসেছে ইনফ্লুয়েন্স শব্দটা থেকে। আসলে এটা ইটালীয় শব্দ। ইনফ্লুয়েন্স মানে সে অন্য কারোর ইনফ্লুয়েন্স না, গ্রহ নক্ষত্রের ইনফ্লুয়েন্স বোঝানো হচ্ছে। তো ব্রিটানিকা ইনফ্লুয়েঞ্জার প্রথম বর্ণনা দিচ্ছে, বলছে 1610 খ্রিস্টাব্দে। কোত্থেকে এই বর্ণনা এসেছে ব্রিটানিকা জানায়নি, কিন্তু এই বর্ণনা পরে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বর্ণনা জাহাঙ্গীরের আত্মজীবনীতে আছে। তিনি ওই সময়ে আহমেদাবাদে ভ্রমণ করতে গিয়েছিলেন, সেখানে দেখেছেন ঘরে ঘরে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। এক বৃদ্ধ সেই আদিবাসী তার সঙ্গে দেখা করতে এলেন। সেই আদিবাসী গল্প করেছিলেন যে এর কত বছর আগে এখানে এইরকম ভাইরাস সংক্রমণ হয়েছিল, আবার এত বছর পরে এলো। এবং তিনি জাহাঙ্গীর পরিতাপ করেছিলেন যে এইরকম একটা আবহাওয়া ঋতু পরিবর্তনের সময় আর কেন যে আমি এখানে এলাম। তিনি তাড়াতাড়ি চলে গেছিলেন ওখান থেকে। তো এইসব বৃত্তান্ত আমাদের দেশে আছে। এখন প্রাচীন মানুষ ভাইরাসের সঙ্গে সংঘাত করেনি, তারা সমঝোতা করেছে। কেন করলো না? প্রথম কারণ হচ্ছে সংঘাত করতে তারা শেখেনি, সংঘাত করতে তারা জানতো না, ভাইরাসের সঙ্গে সংঘাত করতে তারা জানতো না। তখন যে বিজ্ঞান তৈরি হয়েছিল আমাদের দেশে, বিশেষ করে আয়ুর্বেদ, এই বিজ্ঞান কিন্তু সংঘাতের বিজ্ঞান না। আমরা এটাকে আধুনিক বিজ্ঞান বলি না, তার কারণ আধুনিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে একটা বিশেষ দর্শনের উপরে। সেই দর্শনটা হচ্ছে খণ্ডবাদ বা রিডাকশনিজম। আর আয়ুর্বেদ শাস্ত্র দাঁড়িয়ে আছে হোলিজমের উপরে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গবাদ। এই পূর্ণাঙ্গ চর্চা আর খণ্ড চর্চা দুটো সম্পূর্ণ আলাদা। এটাও বিজ্ঞান, ওটাও বিজ্ঞান, ওটা বিজ্ঞানের একটা রূপ। আমরা যে বিজ্ঞান চর্চা করি সেটা বিজ্ঞানের আরেকটা রূপ। এই পূর্ণাঙ্গ চর্চা অর্থাৎ হোলিস্টিক চর্চা যারা করতেন, তারা সংঘাত করতে জানতেন না, তারা শেখেননি। তারা এটা ভাবতেও পারতেন না যে সবকিছুতে একটা সংঘাত করে বাঁচতে হবে। তারা যেটাকে সংঘাত বলতেন আসলে সেটা অন্য ধরনের সংঘাত। যেমন আপনাকে কেউ মারতে এলে আপনি নিশ্চয়ই তার সঙ্গে লড়াই করবেন, কুস্তি করবেন, দুটো ঘুষি মারবেন, এটা সংঘাত। কিন্তু নৃশংসতা অর্থে যে সংঘাত, সেই সংঘাত পূর্ণাঙ্গ চর্চায় নেই, হোলিস্টিক সায়েন্সে নেই। এইটা আমরা পরে বুঝলাম, কেননা 1846 সালে ডেনমার্কের ফ্যারো আইল্যান্ড, ফ্যারো দ্বীপপুঞ্জে হামের সংক্রমণ, হামের মহামারী হয়েছিল। সেই মহামারীতে বহু লোক মারা গেছিলেন। 7,900 ছিল সেই দ্বীপপুঞ্জের অধিবাসী, তার মধ্যে মারা গিয়েছিলেন 6,000, এই সংক্রমিত হয়েছিলেন 6,100 জন, মারা গিয়েছিলেন অল্প, মাত্র 100 জন। তো সেই সময় ড্যানিশ সরকার একজন ডাক্তারকে পাঠিয়েছিলেন তদন্ত করে দেখবার জন্য যে কেন এরকম হচ্ছে। একটা কথা ঠিক যে সেই 200 বছর আগের ড্যানিশ সরকার অন্তত আমাদের সরকারের চেয়ে উন্নত মানের ছিল। পিটার পেনাম বলে একজন ডাক্তারকে তারা পাঠালেন। সেই ডাক্তার ওখানে গিয়ে থাকলেন এবং আলোচনা করলেন, পর্যালোচনা করলেন, অঙ্ক কষলেন, নানান রকম বিষয় নিয়ে বুঝতে গিয়ে তিনি বললেন যে এখানে এর 65 বছর আগে আরেকবার হামের মহামারী হয়েছিল 1781 সালে। তারপর থেকে ওখানে একটা কারাটিন প্রথা, কোয়ারেন্টাইন, কারাটিন যাকে বলে, আমরা বাংলায় কারাটিন বলি। কারাটিন শব্দটা আমাদের কাছে পরিচিত, এই শরৎচন্দ্রের উপন্যাস করলে অনেকেই পাবেন। কারাটিন, কোয়ারেন্টাইন সেখানে প্রচলিত ছিল। তারা বহু বছর ধরে ওই কোয়ারেন্টাইন প্রথা ওখানে চালিয়েছিলেন। একটা সময় এসে তারা কোয়ারেন্টাইন তুলে নেন। তুলে নেবার পরে লোকে এদিক ওদিক যাতায়াত শুরু করলেন। তো ওখান থেকে কোপেনহেগেনে গেছিলেন একজন ছুতোর মিস্ত্রি। তিনি যখন ফিরে এলেন, তিনি ফিরে এলেন একটা বিরক্তিকর কাশি নিয়ে। সেই কাশিটা ছিল হামের কাশি। সেই কাশি নিয়ে 1846 সালে তিনি যখন ফিরলেন, সেই কাশি থেকে, একজনের কাশি থেকে সংক্রমণ হলো, তারপরে মহামারী। এইটা আলোচনা করতে গিয়ে পিটার পেনাম বললেন
যে ভাইরাসের একটা ট্র্যাজেক্টরি থাকে, যেটা আমরা বাংলায় বলি একটা আবক্র পথ থাকে, ট্র্যাজেক্টরি। অর্থাৎ এক একটা ভাইরাস এক একটা পথ এই আবক্র এই এই ঘুরতে থাকে। সেই কতটা ঘুরবে সেটা নির্ভর করে যে অঞ্চলে আছে সেই অঞ্চলের জনসংখ্যার উপর। হামের বেলায় এই জনসংখ্যাটা নাকি 2,50,000। এখন এই আবক্রপথ শেষ হলে সেই ভাইরাস চলে যায়। তার মধ্যে সে যা মারামারি করার মেরে ফেললো, যা সংক্রমিত করার করে ফেললো, তারপরে সে চলে যায়। কিন্তু যেখানে 2,50,000 জনসংখ্যা নেই সেখানে কি হবে? সেখানে সে যা পাবে তাই করবে, তারপরে সে বীতশ্রদ্ধ হয়ে, কেননা সে তো পরীক্ষা চালাচ্ছে, তার পরীক্ষা অসফল হবে, অসম্পূর্ণ থাকবে, তারপরে সে চলে যাবে। কিন্তু উইথ দি গ্যারান্টি যে সে আবার আসবে, কেননা সে বলে যাবে আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। তো এই এই যে জনস্বাস্থ্য নিয়ে আলোচনাটা তিনি 1846 সালে করে গেলেন পিটার পেনাম, সেগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম। আমরা শিক্ষা পেলাম যে আমরা যদি ছোট ছোট বসতি করে থাকি তাহলে ভাইরাসের উৎপাদন ক্ষমতা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তারা বেশিক্ষণ পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে না, সংক্রমণ কম হয়। কিন্তু সংক্রমণ যেমন কম হয় তেমন ইমিউনিটিও কম হয়, হার্ড ইমিউনিটি তৈরি হতে পারে না, অল্প অল্প ইমিউনিটি তৈরি হয়। ভাইরাসের তাই দরকার ঘনবসতি, যেখানে যত বেশি ঘনবসতি ভাইরাস সেখানে আনন্দে যাবে, কেননা সেখানে তার পরীক্ষার সুবিধা, সে পরীক্ষাটা শেষ করতে পারবে, ওই জন্য সে বারবার ফিরে আসবে। এবং যেখানে বারবার ফিরে আসবে সে মিউটেশন হয়ে, অর্থাৎ মিউটেশন হওয়ার পরে ফিরে আসবে। এই মিউটেশন হওয়াটা হয় বলে হার্ড ইমিউনিটি আমরা অ্যাচিভ করি কোনো না কোনো সময়ে, কিন্তু হার্ড ইমিউনিটি দীর্ঘস্থায়ী হয় না। এই শ্বাসতন্ত্রীয় ভাইরাসের যে হার্ড ইমিউনিটি, এমনকি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হার্ড ইমিউনিটি দীর্ঘস্থায়ী হয় না, যদি না আমরা ভ্যাকসিন আবিষ্কার করি। একমাত্র ভ্যাকসিন আমাদের দীর্ঘস্থায়ী হার্ড ইমিউনিটি দিতে পারে। কিন্তু যে ভাইরাস বারবার মিউটেশন হয় সেই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা খুব কঠিন। অসম্ভব কিনা আমি বলতে পারবো না, কিন্তু কঠিন, এটা ঠিক। এই কারণেই শ্বাসতন্ত্রীয় ভাইরাসকে বলা হয় ক্রাউড ডিজিজ, সে ক্রাউডের মধ্যে থাকতে ভালোবাসে। এখন দেখুন, এইটা বলতে গেলে, এই যে বারবার আসছে সেটা বলতে গেলে আবার সেই কার্ল মার্কসের কথায় আসতে হয়। তিনি বলতেন যে হিস্ট্রি নেভার রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হয় না। কিন্তু আমরা দেখছি ভাইরাসের বেলায় ইতিহাসের পুনরাবৃত্তি হয়। তবে এটাও ঠিক যে মার্কস সাহেব শুধু ওইটুকু বলেননি, তিনি বলেছিলেন যে যদি পুনরাবৃত্তি হয় তাহলে প্রথমবার হবে সেটা বিয়োগান্ত এবং দ্বিতীয়বার হবে সেটা ফার্স, হাস্যকর। আমাদের বেলাতেও তাই, ভাইরাস বারবার আসে, ওই পরের বার এলে বিয়োগান্ত নাটকই তৈরি হয়, আর আমরা যদি তার সঙ্গে যুদ্ধে নামি, নির্মূল করার জন্য যুদ্ধে নামি, সেটা একটা হাস্যকর পরিবৃত্তি হবে। তাই আমার মনে হয় যে আমরা বিজ্ঞ হয়েছি, আমরা আধুনিক হয়েছি, কিন্তু আমরা পূর্বপুরুষের অভিজ্ঞতা মনে রাখিনি, বা অন্য ভাষায় বলতে গেলে পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, আমাদের রক্তে পূর্বপুরুষ অনুপস্থিত। এই কারণেই আজকের এই বিপজ্জনক পরিস্থিতি। আমরা ভাবছি আমরা ভুবন জয়ী, ধরিত্রীর সমস্ত সম্পদ শুধু আমাদের জন্য, আমরা ভোগ করব। কিন্তু প্রকৃতি আমাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, যেমন ভাইরাস চালায়। প্রকৃতি নিজেই একটা বিরাট জীব, বায়োলজিস্টরা আজকাল বলেন নেচার ইজ এ বিগ অর্গানিজম, ভাইরাস একটা বিরাট জীব, সেও আমাদেরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায় অনবরত। এই আমরা যখন বলছি আমরা ভুবন জয়ী, প্রকৃতি বলছে আসলে আমরা ব্যর্থ কাম, আমরা বোকা। ভাইরাস তাই আমাদের এই সভ্যতাকে ভেঙচি কাটে, তার প্রমাণ এখন আমরা হাতে হাতে পাচ্ছি। একটা সূক্ষ্ম ভাইরাস, এত সূক্ষ্ম, সেটা অদৃশ্য, সেটা সাধারণ মাইক্রোস্কোপেও দেখা যায় না, সেই ভাইরাস সারা দুনিয়াকে লক আউট করে দিল। আমরা যেটাকে লকডাউন বলছি, উল্টো ভাবে বললে ভাইরাস আমাদের লক আউট করে দিয়েছে। সে দেখিয়ে দিল যে এই ধরিত্রী শুধু তোমাদের জন্য না, এমন ভাবে দেখিয়ে দিল যে যেই রাস্তায় আমরা চলাচল করা বন্ধ করে দিলাম, সারা রাস্তায় ভরে গেল কীট পতঙ্গ পাখিতে,
ফুলে গাছে। দেরাদুনে হাতি বেরিয়ে এলো রাস্তায়, দেরাদুনের মফস্বলে। সেই হাতি হরিদ্বারের গঙ্গায় গিয়ে গা ধুয়ে নিচ্ছে, চণ্ডীগড়ের রাস্তায় নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। এগুলো সম্ভব হয়েছে তার কারণ ধরিত্রী, প্রকৃতি আমাদের বোঝাচ্ছে যে তোরা একলা না, আমার সম্পদ সকলের জন্য। তো এইভাবে ভাবলে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যাই বলুক, আসলে এই ভাইরাস সংক্রমণ বা অতিমারি আর জলবায়ুর পরিবর্তন এগুলো ভগবানের মার না। ওগুলো আবল তাবল কথা, বাচ্চাদের মতো কথা বললে তো হবে না। এটা ভগবানের মার না, এটা আসলে অ্যানথ্রোপোজেনিক, অর্থাৎ মনুষ্য সৃষ্ট, আমরাই তৈরি করেছি। কেননা আমাদের মজ্জাগত ব্যাধি হলো আমরা ধরিত্রীর ভারসাম্য নষ্ট করি, এটা আমাদের ব্যাধি। আমরা মাটি খুঁড়ে সম্পদ আবিষ্কার করে ভাবি যে আমরা সফল হলাম, এটা আমাদের ব্যাধি। আমরা অরণ্য ধ্বংস করি, এটা আমাদের ব্যাধি। এবং আমরা গাছ গাছরা বীজ নিয়ে এমন এমন কারসাজি দেখাই যেন মনে হয় আমরা কত বিজ্ঞ, আসলে এটা আমাদের এক একটা ব্যাধি। এই যে ব্যাধির কারণে গত 50 বছরে 300টা রোগ জীবাণু এসেছে, তারা আগে ছিল না। এই যে মাঝে মাঝে অজানা নতুন ব্যাধি, টিভিতে কাগজে পত্র দেখবেন অমুক জায়গায় অমুক ব্যাধি, নামকরণ এখনো হয়নি, বোঝা যাচ্ছে না এটা কি কারণে হচ্ছে, ডাক্তারবাবুরা কিছুই বুঝতে পারছেন না। এগুলো আমরাই সৃষ্টি করছি, আমরা নাম দেব তখন নাম হবে। আমরা এইভাবে 60% পশুকে হত্যা করেছি গত কয়েকশো বছরে। ভেতরে যে ভাইরাস থাকতো সেই ভাইরাসগুলো যাবে কোথায়? সে তো পাগল হইয়া বনে বনে ফিরি, আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম। তারা যাবে কোথায়? তারা তো কস্তুরী মৃগ নিয়ে ঘুরছে, তারা তো আমাদের শরীরেই আসবে, আমাদেরকেই সামনে পাচ্ছে, তারা আর যাবে কোথায়? আমরা হাহাকার করলে হবে কেন? আমরা অ্যানিমেল ফার্ম তৈরি করেছি, আমরা শুধু কি করে উৎপাদন বাড়ানো যায় সেই দিকে লক্ষ্য করেছি। ফলে আমাদের সোয়াইন ফ্লু হয়েছে, আমাদের বার্ড ফ্লু হয়েছে। আমরা তো তাদেরকে মেনটেন করতে পারিনি, আমরা তো জানতাম না, জানি না যে কি করে ভাইরাস থেকে বাঁচতে হবে। আমরা শুধু উৎপাদন করে দেখাতে চেয়েছি আমরা এটা পারি, আমরা ওটা পারি। অর্থাৎ আমরা বারবার ভেবেছি যে আমাদের এই সীমাহীন উন্নতির সোপান কেউ টেনে নিতে পারবে না। এই আমাদের এই ভাবনাটা আসলে ভুল। তাহলে এখন কি করা? এই সংক্রমণ পরিস্থিতিতে, এই বিপজ্জনক পরিস্থিতিতে আমাদের কি করা? কি করা সেটা বলে দেওয়ার জন্য আমি এখানে বসে নেই, কেননা আমি নিজেই সেটা জানি না। বিশেষজ্ঞরা বলবেন, কিছুটা হয়তো ডাক্তার পূর্ণব্রত গুণ বললেও বলতে পারেন। তবে একটা জিনিস ঠিক, যে লোক সংখ্যার বিস্ফোরণ হয়েছে। এখন 780 কোটি, 1804 সালে ছিল মাত্র 100 কোটি, এখন 780 কোটি। এবং কেউ কেউ বলেছেন যে 2100 সালে সেটা হয়ে যাবে 1200 কোটি। তাহলে কি লোক সংখ্যার বিস্ফোরণ হয়েছে বলে সমস্যা? আমার মনে হয় না, সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আমরা ভারসাম্য রাখতে পারিনি। আমরা উৎপাদন করেছি, সম্পদ বৃদ্ধি করেছি, লোক সংখ্যাও বাড়িয়েছি, কিন্তু সুষম বন্টন করিনি। বন্টন ব্যবস্থার দিকে আমরা একেবারে নজর দিইনি। তার ফলে সেই পল এলিসের সেই বিখ্যাত বই ছিল পপুলেশন বম, 1968 সালে বেরিয়েছিল, বিখ্যাত বই ছিল। সেই বইতে তিনি লিখেছিলেন যে এমন একটা দিন আসবে, যদি আমরা এখন এই বন্টন ব্যবস্থার দিকে নজর না দিই, তাহলে দেখা যাবে যে এই ধরিত্রীতে শুধু দিগন্ত বিস্তৃত বস্তি, আর মাঝে মাঝে শুধু বৈভবের ছোট ছোট দ্বীপপুঞ্জ। আসলে তাই হচ্ছে। আমরা আমাদের দেশের দিকে নজর দিলেও সেটাই দেখতে পাই, ছোট ছোট বৈভবের দ্বীপপুঞ্জ, চারদিকে দিগন্ত বিস্তৃত বস্তি। তার কারণ আমরা ভারসাম্য রাখিনি। ভারসাম্য কিভাবে রাখতে হয় আমরা শিখতে পারিনি, আমরা শেখার দিকে মনোযোগ দিইনি। যাদের হাতে ক্ষমতা আছে, যে শাসক যারা আমাদের শাসন করেন, তারা এটা করেননি।
আমরা কখনো বুঝিনি যে প্রকৃতি আসলে কি চায়। প্রকৃতি সংঘাত চায় না, সে ছোট ছোট সংঘাত পছন্দ করে, সেটা দরকার জীবন যাপনের জন্য, সেটা দরকার। মশা এসে কামড়ালে হঠাৎ করে আমরা মশাকে মারবো, এটা সংঘাত, ঠিক আছে, এইটুকুই দরকার। কিন্তু প্রকৃতি আসলে চায় সমঝোতা। আমরা ভাইরাস মারার জন্য যে অ্যান্টিভাইরাল ওষুধ দিই, সেটা কিন্তু আসলে সংঘাত না। তার কারণ অনেকেই হয়তো জানেন না, জেনে রাখবেন যে অ্যান্টিভাইরাল যে ওষুধগুলো, সেগুলো ভাইরাসকে মারে না। ভাইরাসকে মারা তার কাজই না। সে ভাইরাস যাতে উৎপাদন আর করতে না পারে, সেই ক্ষমতাটা তার শেষ করে দেয় বা কমিয়ে দেয়, এইটা অ্যান্টিভাইরালের। সেই জন্য তার সাইড এফেক্ট বা প্রতিক্রিয়া খুব কম। তেমন কোনো বড় বড় প্রতিক্রিয়া অ্যান্টিভাইরাল মেডিসিনগুলো, ওষুধগুলো থাকে না। কিন্তু আমরা তো বিজ্ঞানে খণ্ডবাদ চর্চা করি। খণ্ডবাদ মানে একটা বস্তুকে খণ্ড 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 করতে করতে তার গুণগুলো আবিষ্কার করা, তারপরে সমস্ত গুণকে এক করে একটা পূর্ণ বস্তুর অবয়ব কল্পনা করা। সেটা ভুল। কেননা 2 আর 2 মিলে জীববিদ্যায় 2 আর 2 মিলে কোনোদিন 4 হয় না, চিরকাল 5 হয় অথবা 3 হয়। সেই জন্য খণ্ডবাদ পুরোপুরি জীববিদ্যায় অ্যাপ্লিকেবল হয় না, সেটা খামতি থেকেই যায়। সেই খামতি আমরা জানি, আমরা যারা ডাক্তারগিরি তারা এই খামতিগুলোর কথা জানি। যারা এই খামতিগুলো মানতে চান না, তারা যুদ্ধ করেন, তারা সবকিছু সমস্ত অসুখ বিসুখ নিয়েই যুদ্ধ করেন। তো এই যে অবস্থা, এইখানে এই যে আমাদের বিজ্ঞান চর্চা, এই বিজ্ঞান চর্চাটাই খুব ডাউটফুল, খুব খুব সংশয়জনক। তার কারণ দেখুন, হু 1915 সালে 30 জন বিজ্ঞানী, সব নাম করা বিজ্ঞানীকে একটা নিয়ে একটা কমিটি তৈরি করেছিল। তারা 2015 সালে তৈরি করেছিল। আর 2018 সালে তাদের একটা আলোচনা সভা হয়েছিল। প্রত্যেকে তার নিজস্ব বক্তব্য রেখেছিলেন এবং শেষে বলা হয়েছিল যে এর পরের ভাইরাসটা এলে আমরা কি করব। প্রত্যেকে বলেছিল পরের একটা ভাইরাস আসতে চলেছে, সেটার নাম ভাইরাস এক্স। নামকরণ করা হয়নি, ভাইরাস এক্স। কিন্তু সেটা নিয়ে কি করবো সেটা নিয়ে আলোচনা এগোলো না। তার কারণ সেই আলোচনা সম্পূর্ণ অসমাপ্ত, ব্যর্থ আলোচনা। তার কারণ যতই আলোচনা হচ্ছে ততই দেখা যাচ্ছে এর পেছনে রাজনীতি থাকবে, এর পেছনে অর্থনীতি থাকবে, এর পেছনে বাণিজ্যের চাপ থাকবে, অর্থাৎ ভারসাম্য নেই। ভারসাম্য যদি না থাকে তাহলে বিজ্ঞান চর্চা হবে না। বিজ্ঞান চর্চা যদি ভারসাম্য খুঁজতে চায়, তৈরি করতে চায়, তাহলে তাকে রাজনীতি, অর্থনীতি, বাণিজ্যিক বুদ্ধি এগুলো ত্যাগ করতে হবে। সে অন্য একটা সভ্যতা, আমাদের সভ্যতায় সেটা সম্ভব না। ফলে ভাইরাস এক্স এলো, নিজের পরিচয় দিল, আমরা জানলাম। ফলে আমাদের সামনে একটা বিরাট বিপজ্জনক পরিস্থিতি, যে আমরা এখন একটা সংকটের মধ্যে পড়েছি, একটা পছন্দের সংকট। কেননা এই ভাইরাসের সংক্রমণের অজুহাত দেখিয়ে অ্যাপ চলে এসছে, সেই অ্যাপ দিয়ে নাকি সংক্রমণ রোধ করা হবে। তো আমাদের, অর্থাৎ এটা একটা নজরদারি ব্যবস্থা। আজকে অ্যাপ এসেছে, কালকে একটা যন্ত্র লাগিয়ে দেওয়া হবে প্রত্যেকের শরীরে, সেই যন্ত্র দিয়ে আমাদের সমস্ত খবরাখবর সেই যন্ত্রের মাধ্যমে চলে যাবে। কেননা এখন প্রযুক্তির যুগ, অর্থাৎ অ্যালগোরিদমের যুগ, বাংলায় বলতে গেলে কলন বিধি। অ্যালগোরিদমের যুগ বা বায়োমেট্রিক বা জীবমিতির যুগ, এগুলো সম্ভব। প্রযুক্তি দিয়ে এগুলো করা সম্ভব। কোনো গোপনীয়তা প্রযুক্তি পাত্তা দেবে না, সমস্ত গোপনীয়তা বাইরে বেরিয়ে আসবে। প্রযুক্তি সেটা পারে, সেই ক্ষমতা আছে। আজকে অ্যাপ দিয়ে সেটা তৈরি হচ্ছে, কালকে আমাদের শরীরেই যন্ত্র রাখবে। অর্থাৎ আমাদের নজরদারি, সার্বিক নজরদারি, এটা আগেও ছিল। নজরদারি নতুন কিছু না। হিটলারের আমলে নজরদারি ছিল, কেজিবির আমলে নজরদারি ছিল, আবার এটা প্রযুক্তির নজরদারি। আমেরিকাতেও এক সময় ভিয়েতনাম যুদ্ধের সময় নজরদারি ছিল, ম্যাকার্থির জমানায় নজরদারি ছিল। তো এটা আরেক ধরনের নজরদারি, এ সাংঘাতিক নজরদারি। ফলে আমাদের পছন্দ হচ্ছে, আমাদের একটা সংকট হচ্ছে, আমরা কি এইটা মানবো, এই ধরনের সার্বিক নজরদারি মানবো, নাকি একটা গণতন্ত্র, লোক সমাজের গণতন্ত্র মানবো। এই দুটোর মধ্যে আমাদের পছন্দ করে নিতে হবে কোনটা মানবো। আমার মনে হয় আমরা নজরদারি মানবো, তর্ক করে কোনো লাভ নেই। আমরা বলবো যে একটা অ্যাপ না, দুটো অ্যাপ লাগবে। তার কারণ তুমি যদি বলো যে আমার স্বাস্থ্য রাষ্ট্রের সম্পত্তি, তাহলে আমি বলবো
যে রাষ্ট্র আমার সম্পত্তি। অর্থাৎ তুমি যদি আমাকে অ্যাপ লাগিয়ে আমার সমস্ত গোপন খবরাখবর তুমি নিতে পারো, তাহলে আমি আরেকটা অ্যাপ বানাবো যেটা থেকে আমি তোমার সমস্ত গোপন খবরাখবর আমার কাছে চলে আসবে। গোপনীয়তা বলে যদি কিছু না থাকে, তাহলে রাষ্ট্রেরও গোপনীয়তা বলে কিছু থাকবে না। এটাই গণতন্ত্র। আমি গণতন্ত্র চাই, সেটা লোক সমাজের গণতন্ত্র, এটাই আধুনিক গণতন্ত্র। কেননা কোনটা চাই বললে হবে না, আমরা দুটোই চাই। এই যে পরিস্থিতি, এই যে একটা সংকটজনক পরিস্থিতি, এইখান থেকে আমরা কোথায় এগোবো? একটা স্পষ্ট যে আমরা এই যে হোমোস্যাপিয়েন্স, আমরা শিম্পাঞ্জি থেকে, তৃতীয় শিম্পাঞ্জি থেকে যে হোমোস্যাপিয়েন্স হলাম, কি কারণে হলাম? কিছুই তো না, শুধু জিনগত প্রভেদ। শিম্পাঞ্জির সঙ্গে আমাদের জিনগত মিল তো 99% বেশি। মাত্র ওই 1 ভাগ তফাৎ নিয়ে একটা সম্পূর্ণ নতুন প্রজাতি তৈরি হলো। জিনের এতটা ক্ষমতা, এই জিন আমাদের কি দিল? এই জিন আমাদের কল্পনা শক্তি দিল। আমরা কল্পকথা তৈরি করতে পারলাম। আমরা বললাম ঈশ্বর বলে একটা ব্যাপার আছে, ওই যে মেঘ দেখছো, মেঘের ওপারে ওটা থাকে। আমরা বললাম যে তাকে তুমি নমস্কার করো, তাকে তুমি নামাজ পড়ো, তার জন্য, তার কারণ তোমার অক্ষয় স্বর্গবাস হবে। মানুষ এটা বিশ্বাস করবে, এইটা ঈশ্বর, এইটা আমাদের, এটা কল্পকথা আমরা বানিয়েছি, সেটা বাস্তব হয়ে গেল। এই যে আমরা মানবাধিকারের কথা বলি, আমাদের জীববিদ্যায় তো কোনো মানবাধিকার বলে কিছু নেই। আমাদের জৈবিকতা, বায়োলজি তো মানবাধিকার বলে কিছু জানে না। কোনো পশু পাখি মানবাধিকার বলে তো কিছু জানে না, কিন্তু আমরা সেটা তৈরি করেছি এবং সেটা বাস্তব রূপ দিয়েছি। আমরা টাকা আবিষ্কার করেছি, টাকা বলে তো কেউ কিছু জানে না। শিম্পাঞ্জিকে তো বলা যায় না যে তোকে 20টা টাকা দিলাম, তুই আমাকে একটা কলা পেড়ে দে, সে চিনবে না ওটা, তার দরকার নেই ওটা চেনা। কিন্তু আমাদের দরকার হয়েছে, কেননা আমরা কল্পনা শক্তি পেয়েছি। এই কল্পনা শক্তি অন্য কারোর ছিল না, এই কারণে আমরা বিজ্ঞ মানুষ, হোমো স্যাপিয়েন্স। আমরা বিরাট বিরাট লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে থাকতে শিখেছি, তার ভেতরে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, অর্থাৎ নমনীয়তা আছে। বিরাট বিরাট সংখ্যায় একসঙ্গে থাকা নতুন কিছু না। মৌমাছিরাও থাকে, কীট পতঙ্গও থাকে, কিন্তু তারা নমনীয় হয় না, তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে না, তাদের ভেতর অনড়তা থাকে। আবার দেখুন, নমনীয়তা কোনো কোনো পশু পাখির মধ্যে থাকে, শিম্পাঞ্জির মধ্যে আছে, বাঘের মধ্যে আছে। সে যখন তখন তো আপনাকে আক্রমণ করবে না, সে ঘাপটি মেরে বসে থাকবে কখন, এটা নমনীয়, ফ্লেক্সিবিলিটি। কিন্তু বাঘ কখনো হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যায় একসঙ্গে থাকবে না। আমাদের এই দুটো গুণই আছে, এক কল্পনা শক্তি, আরেকটা এই সহযোগিতা, একসঙ্গে থাকা এবং সহযোগিতা, আরেকটা হচ্ছে একসঙ্গে থাকা অথচ নমনীয়তা। এই যে এতগুলো গুণ আমরা রপ্ত করেছি, এই গুণগুলো দিয়েই আমরা নতুন একটা সভ্যতার কথা কল্পনা করতে পারি। সেই সভ্যতায় আমরা ভারসাম্য রচনা করব, এছাড়া আমাদের কোনো কাজ থাকবে না। কেন না, আজকের প্রযুক্তিকে গালাগাল করে লাভ নেই, প্রযুক্তির দোষ কিছু করেনি। প্রযুক্তিকে আমরা বেশি দাম দিয়েছি অনেকে বলেন, তা না, আমরা নিজেদেরকেই বেশি দাম দিয়ে ফেলেছি। প্রযুক্তি আছে, প্রযুক্তিকে ধ্বংস করা যায় না, প্রযুক্তি থাকবে, নতুন নতুন প্রযুক্তি আসবে। অর্থাৎ আমরা এমন ভাবে এগিয়ে গেছি যে আমরা শুধু ক্রোনোলজি বুঝেছি, আমাদের প্রধানমন্ত্রীও ক্রোনোলজি বোঝাতে চান, ক্রমোন্নতি আমরা বুঝেছি, আমরা সিকোয়েন্স বুঝেছি, আমরা কনসিকুয়েন্স বুঝিনি। অর্থাৎ আমরা এক একটা কাজ বুঝেছি, কিভাবে সেই কাজগুলো করতে হবে সেইটা বুঝেছি, তার পরিণতি কি হবে সেটা ভাবিনি। সেইটা 200 বছর আগে ভেবেছিলেন মেরি শেলি, ওই জন্য তিনি ফ্রাঙ্কেনস্টাইন লিখতে পেরেছিলেন। আজকে সেটা সত্যি কথা। তার মানে এই না যে প্রযুক্তি ধ্বংস করে দিতে হবে, বিজ্ঞ মানুষ আরো বিজ্ঞ হবে, সে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট কথাটা নিজেদের উপর প্রয়োগ করবে না, ওটা কীট পতঙ্গের জগতেই থাকবে। ডারউইন সাহেবও তাই বলেছিলেন। আমাদের এখানে এমন সভ্যতা যেখানে সার্ভাইভাল অফ অল, আমরা শুধু একটা ভারসাম্য রচনা করব নতুন সভ্যতায়, এমন একটা সভ্যতা রচনা করব যেখানে আমরা শিখব ভারসাম্য কি করে বানান করতে হয়। নমস্কার। আজকের আলোচনায় আমি পরিচালকের দায়িত্বে ছিলাম, কিন্তু আমাকে পরিচালনার কোনো কাজই করতে হয়নি। আমি ছাত্র এবং শ্রোতার ভূমিকায় ছিলাম। স্থবিরদাকে ধন্যবাদ অনেক।
এই আলোচনাটাকে আমার আয়োজকদের কাছে আমার অনুরোধ যে এই আলোচনাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থবিরদের সঙ্গে আরেকদিন যদি আমরা কথাবার্তা বলি, সেটা বোধহয় শ্রোতাদের জন্য উপকারী হবে। ধন্যবাদ। তাহলে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ঠিক ধন্যবাদ। আছে, আজকে আর প্রশ্ন উত্তর হলো না, অনেকটা সময় নিয়ে নিয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে, সুন্দর লাগছে। মানে এমন অনেক কিছু শুনলাম যেগুলো আমি জানতামই না আগে। আপনি প্রচুর পড়াশোনা করেন, কোথায় এত সময় পান জানি না।